এটা বেশ অদ্ভুত একটা বিষয় যে আজ শিশু দিবস এবং আজ এই যে পর্বটা আপনাদের সামনে এনেছি এটা শিশু পাচার নিয়ে। আপনারা জানেন সম্প্রতি একটি অভিযোগ সামনে উঠে এসেছে যে এই শিশু পাচার চক্র খুব বাড়ছে পশ্চিমবঙ্গে, কয়েকটা পরপর ঘটনাও ঘটেছে। কিছু সময় আগে শালিমার স্টেশনের বাইরে থেকে মানিক হালদার সহ আরো কয়েকজনকে সিআইডি গ্রেপ্তার করেছে। এই অভিযোগ তাদের বিরুদ্ধে হচ্ছে যে তারা একটা শিশু পাচার চক্র চালাতো এবং সেই চক্রের মাথা হিসেবে মানিক হালদারকে গ্রেপ্তার করা হয়েছে। পেশায় সে ছিল একজন এসির মেকানিক এবং এই ব্যবসাটা করে সে মোটামুটি কোটিপতি তো হয়েই গেছে। ছাপোষা এসির মেকানিক থেকে কোটিপতি বাচ্চা বিক্রি করে। কেন কোটিপতি হয়েছিল বলছি, সেই হিসেবটাও আপনাদের সামনে রাখবো, একেবারে রেড কার্ড রাখবো আপনাদের সামনে। তারই সঙ্গে এখানে বলে রাখি এদের মূল ব্যবসাটা ছিল বিহার থেকে বাচ্চা নিয়ে এসে পশ্চিমবঙ্গে বিক্রি করা। এই যে মানিক হালদার যাকে গ্রেপ্তার করা হয়েছে তার বয়স ৩৮ বছর। আরো একজনকে গ্রেপ্তার করা হয়েছে যার নাম মুকুল সর্দার, তার বয়স ৩২ বছর। আপনারা জানেন এই বয়সে প্রচুর ছেলেমেয়েরা, তরুণ তরুণীরা আমাদের রাজ্যে দীর্ঘদিন ধরে লড়াই করছেন, রাস্তায় বসে রয়েছেন, চাকরির জন্য লড়াই করছেন, ন্যায্য বেতনের জন্য লড়াই করছেন, বিচারের জন্য লড়াই করছেন, নিজেদের অধিকারের জন্য লড়াই করছেন। কিন্তু এদেরকে দেখলে এটা বলতেই হবে যে এটাই তো আমাদের রাজ্যের ভবিষ্যৎ। এইটা একটা সুন্দর শিল্প, একটা সুন্দর ব্যবসার হদিশ দিয়ে দিয়েছে এই মানিক হালদার, মুকুল সর্দাররা। সেভাবে দেখতে গেলে এরাই তো আমাদের রাজ্যের আগামী পথপ্রদর্শক। ব্যঙ্গ করে বললাম মশাই, ভুল বুঝবেন না আবার। আসলে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ তো, এখানে ব্যঙ্গ আর বাস্তবটা অনেক সময় মিলে মিশে যায়, তাই বোঝা যায় না। আবারও বলে দিই, ব্যঙ্গ করলাম। তো এই যে মানিক হালদার, সে কিভাবে তার ব্যবসাটা চালাতো, কাদের কাছে গিয়ে এই বাচ্চা বিক্রি করত, নিঃসন্তান দম্পতিদের সে খুঁজে পেত কোথা থেকে? জানা যায় যে এসির মেকানিক যেহেতু ছিল মানিক হালদার, সেই কারণে সে বিভিন্ন আইভিএফ সেন্টার, স্পার্ম ডোনেশন সেন্টার, নার্সিং হোম, এই সমস্ত জায়গায় যাতায়াত করত। এবার প্রথমে সে যখন দেখে যে এরকম একটা মার্কেট বেশ রয়েছে, ডিমান্ড রয়েছে, সাপ্লাই কম, প্রচুর নিঃসন্তান দম্পতি রয়েছেন যাদের শিশু চাই, যারা শিশু চাইছেন, সেই কারণেই তারা এই সমস্ত আইভিএফ সেন্টার, স্পার্ম ডোনেশন সেন্টার, নার্সিং হোম, সে সমস্ত জায়গায় চিকিৎসার জন্য গেছেন, কনসালটেশনের জন্য গেছেন। তো সেখানে গিয়ে এই মানিক হালদার প্রথমে এই নিঃসন্তান দম্পতিদের বিভিন্ন নথিপত্র, তথ্য সমস্ত কিছু খুঁজে বের করত। তারপরে সে বোঝার চেষ্টা করত যে কোন দম্পতি শিশু কিনতে আগ্রহী। তারপর যখন সে বুঝতো যে একজন দম্পতি তারা এই শিশু কেনার ক্ষেত্রে বেশ একটা আগ্রহ দেখাচ্ছে, তখন মানিক নিজে তাদের সঙ্গে যোগাযোগ করতো এবং তারপর সেখান থেকে রফা হতো, ডিল হতো এবং সেই অনুযায়ী সে বাচ্চা বিক্রি করতো। তারই সঙ্গে জানা যাচ্ছে যে এইভাবে তো শুধু চললে বেশি নিঃসন্তান দম্পতি খুঁজে পাওয়া যাবে না, ব্যবসা তো বাড়বে না, ব্যবসা তো বাড়াতেও হবে। এবং কি করে বাড়ানো যায়? তাহলে শুধু নার্সিং হোম, আইভিএফ সেন্টারে ঘুরে ঘুরে তো বেশি ব্যবসা হবে না। তো এরও একটা সমাধান বের করেছিল মানিক হালদার। ক্লায়েন্ট রিসার্চ অসাধারণ তার। তো সে কি করেছিল, একটা ফেসবুক পেজ খুলেছিল, যে পেজটা ছিল যে শিশু কিভাবে আপনি দত্তক নেবেন সেই বিষয়ে সেই পেজে সমস্ত তথ্য দেওয়া হতো। এবং আপনি যদি শিশু দত্তক নিতে চান তাহলে আবেদন করুন, যোগাযোগ করুন বলে বেশ কিছু কন্ট্যাক্ট ডিটেলসও দেওয়া হতো। এবার প্রচুর মানুষজন সেই ফেসবুক পেজে যুক্ত হন, প্রচুর নিঃসন্তান মানুষজন যারা দত্তক নিতে চাইছেন তারা সেখানে আবেদন করেন, যোগাযোগ করেন। এবার যোগাযোগ যে মুহূর্তে সেই পেজে করা হয়, সঙ্গে সঙ্গে মানিক এদেরকে ফোন করে, এদের সঙ্গে যোগাযোগ করে এই শিশু বিক্রির, শিশু কিনবেন আপনি, আপনাকে টাকার বিনিময়ে শিশু দেওয়া হবে, এই সমস্ত কথাবার্তা জানাতো এবং সেখান থেকে সে ডিল করত। ডিল ছিল যে আপনি যদি বাচ্চা কিনতে আগ্রহী হন তাহলে আপনাকে অর্ধেক টাকা আগে দিয়ে দিতে হবে, আর তারপরে বাচ্চা ডেলিভারি হয়ে যাওয়ার পরে আপনাকে বাকি টাকাটা দিতে হবে। কি সুন্দর ব্যবসা বলুন তো! পুরোটাই যদি আপফ্রন্ট প্রথমেই নিয়ে নিত এই মানিক, বা বেশি বেশি টাকা প্রথমেই নিয়ে নেব, ডেলিভারি করার আগেই প্রোডাক্ট সব টাকা নিয়ে নেব, এরকম যদি পরিস্থিতি হতো তাহলে ব্যবসার জন্য প্রবলেম হতো। সেই জন্য কি সুন্দর ফোন দিয়ে এটেছিল সে, প্রথমে আপনি অর্ধেক টাকা দেবেন, তারপর আপনার হাতে বাচ্চা চলে যাবে, তারপর আপনি বাকি টাকা দেবেন, একদম স্যাটিসফাইড কাস্টমার, সুন্দর বিজনেস। মানিকের ব্যবসায় ৩ থেকে ১২ লক্ষ টাকা পর্যন্ত দর বাঁধা ছিল। প্রথমে আপনি যদি বাচ্চা কিনতে চান তাহলে মানিকের সঙ্গে আপনি যোগাযোগ করবেন, ডিল ফাইনাল করবেন, তারপরে ডিল ফাইনাল হয়ে গেলে আপনি অর্ধেক টাকা মানিকের হাতে দিয়ে দেবেন। মানে আপনি যদি ১২ লক্ষ টাকায় একটি শিশু কেনেন তাহলে প্রথমে ৬ লক্ষ টাকা দিয়ে দেবেন। তারপরে মানিক তার চক্রের যেসব পান্ডারা বিহারে থাকতো তাদের সঙ্গে যোগাযোগ করত। তাদের সঙ্গে আবার অবৈধ একটি নার্সিং হোমের যোগাযোগ ছিল, সেখান থেকেই বাচ্চা চুরি করে এনে পশ্চিমবঙ্গে যাদের সঙ্গে ডিল হয়েছে সেই নিঃসন্তান দম্পতিদের হাতে বাকি অর্ধেক টাকার বিনিময়ে সেই বাচ্চাটিকে তুলে দেওয়া হতো। এবার এইখানে এই যে রেড কার্ডের কথা বলছি, সেখানেও দেখুন আপনি প্রফিটের কত জায়গা রয়েছে, ব্যবসায় কত স্কোপ বেড়েছে। রেড কার্ডের সঙ্গে আপনি যদি একটা তুলনায় যান, কিভাবে তুলনায় যাবেন?
2016-তে একটা খবর সামনে এসেছিল যেখানে বলা হয় যে একটি শিশু পাচার চক্রকে ধরেছে পুলিশ এবং সেখান থেকে একটা রেড কার্ড পাওয়া গিয়েছিল। 2016-র হিসেব বলছি, শুনুন, দারুণ ভালো লাগবে। সেখানে বলা হচ্ছে সেই সময় 2016-তে আপনি যদি একটি ফুটফুটে বাচ্চা ছেলেকে কিনতে চান যার গায়ের রং ফর্সা, আপনাকে দিতে হবে 7 লক্ষ টাকা। আপনি যদি একটি বাচ্চা ছেলে কিনতে চান যার গায়ের রং কালো, আপনাকে দিতে হবে 3.5 লক্ষ টাকা। আপনি যদি একটি ফুটফুটে ছোট্ট বাচ্চা মেয়েকে কিনতে চান যার গায়ের রং ফর্সা, আপনাকে দিতে হবে 1.5 লক্ষ টাকা। আর আপনি যদি একটি ফুটফুটে বাচ্চা শিশুকে কিনতে চান যে একটি মেয়ে এবং যার গায়ের রং কালো, তাহলে 1 লাখ টাকা দিলেই চলবে। কি আর করবেন বলুন, সমাজের এই দস্তুর, আজকের সমাজেও এই পরিস্থিতি। এবং এখানেই দেখুন, সব জিনিসের যেরকম দাম বেড়েছে 2024-এ শিশুদেরও দাম বেড়েছে। রেড কার্ডেও একটা আপগ্রেড এসেছে। মানে খাসির বাচ্চার দাম যদি বাড়ে তাহলে মানুষের বাচ্চার দাম কেন বাড়বে না বলুন তো। এই 2024-এ এসে দেখা যাচ্ছে কি বলছে মানিক, তার ব্যবসায় রেড কার্ড বাঁধা রয়েছে 3 থেকে 12 লক্ষ পর্যন্ত। ছেলেদের দাম বেশি, মেয়েদের দাম একটু কম। এবং সেখানেই তাহলে ধরে নিন যে ফুটফুটে একটি বাচ্চা ছেলে যার গায়ের রং ফর্সা, তার দাম সব থেকে বেশি হবে 12 লক্ষ টাকা। এবং একটি বাচ্চা মেয়ে যার গায়ের রং কালো, তার দাম সব থেকে কম হবে, ধরে নেওয়া যায় 3 লক্ষ টাকা। তাহলে এইবার আপনি ভাবুন যে এরা কত টাকা রোজগার করেছে, কিভাবে এরা টাকা রোজগার করেছে। এবং এইখানে পুলিশ জানাচ্ছে যে মানিক হালদারকে গ্রেপ্তার করা হয়েছে, তারা এই চক্রটা 3 বছরে অন্তত 50টি শিশুকে বিক্রি করেছে। এইবার আপনি রেড কার্ড মিলিয়ে একটু দেখে নিন, 50টি শিশুকে যদি এরা বিক্রি করে থাকে, আপনি ধরে নিন যে এই 50টি শিশুই যদি ফুটফুটে বাচ্চা মেয়ে হয় যাদের গায়ের রং কালো, যাদের কিনা দাম সব থেকে কম, তাহলেও এরা রোজগার করেছে অন্তত 1.5 কোটি টাকা। আর এই 50টি শিশুই যদি বাচ্চা ফুটফুটে ছেলে হয় যাদের গায়ের রং ফর্সা, যাদের দাম কিনা সব থেকে বেশি, তাহলে এরা রোজগার করেছে অন্তত 6 কোটি টাকা। ঠিক আছে, আপনি ধরে নিন যে প্রত্যেক বছরে অন্তত 1 কোটি টার্নওভার হয়েছে। ব্যবসা বলে কথা, অনেক উঁচু নিচু থাকতেই পারে, অনেক ফ্লাকচুয়েশনসও হতে পারে, কিন্তু এই কোটিপতি তারা হয়ে গেছে, বুঝতেই পারছেন। তদন্তকারীরা তদন্তে নেবে মানিক হালদারকে গ্রেপ্তার করার পর জানা যাচ্ছে এই মানিক হালদার বছর কয়েক আগে মলডিভস এবং কঙ্গো ঘুরে এসেছে। যদিও মানিকের বক্তব্য এসি সারাইয়ের কাজের জন্য এসি মেকানিক হিসেবে সে বিদেশে গিয়েছিল, কিন্তু তদন্তকারীরা সন্দেহ করছে যে শিশু বিক্রির কাজের জন্য সে বিদেশে গিয়েছিল, মলডিভস এবং কঙ্গো। গেছেন কখনো মলডিভস মশাই? দীঘা পুরীতেই আটকে গেলাম আমরা। দেখেছেন বাচ্চা বিক্রি করে কত দূর যাওয়া যায়। কয়েনের যেমন এপিঠ আছে তেমন আবার ওপিঠও আছে। এইভাবে যেরকম বাচ্চা চুরি হয়ে যায়, মায়ের কোল থেকে বাচ্চাকে ছিনিয়ে নিয়ে অন্য কোথাও গিয়ে বিক্রি করে দেওয়া হচ্ছে টাকার বিনিময়, এই ঘটনা যেমন শোনা যায়, তেমনই কোনো দম্পতি নিজেদের বাচ্চাকে নিজেই বিক্রি করে দিয়েছে, এই ঘটনাও সামনে উঠে আসে। আপনাদের মনে আছে কিনা জানি না, কয়েকদিন আগেই এই খবর সামনে এসেছিল যেখানে হঠাৎই দেখা যায় পশ্চিমবঙ্গেরই ঘটনা, এক দম্পতি তাদের যে ছোট্ট বাচ্চা শিশুটি তাকে আর দেখতে পাওয়া যাচ্ছে না। প্রতিবেশীরা বেশ সন্দেহ প্রকাশ করেন, তারা আশঙ্কিত হয়ে যান এবং তারা দেখেন যে ওই দম্পতি হাতে আইফোন 14 নিয়ে ঘুরে বেড়াচ্ছে, বাচ্চাটাকে দেখতে পাওয়া যাচ্ছে না। কি ব্যাপার হলো? চেপে ধরতেই ওই দম্পতি স্বীকার করে নেয় আইফোন 14 কেনার জন্য তারা বাচ্চাটিকে বিক্রি করে দিয়েছে। আইফোন 14 এর দাম না হলেও ধরে নিন 1 লাখ টাকা। তাহলে সেই আইফোনটা কেনার জন্য তাদের বাচ্চাটিকে তারা বিক্রি করে দিয়েছে। এই দম্পতির লক্ষ্য ছিল তারা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে ইনস্টাগ্রাম স্টোরি তৈরি করবে, আর সেটা করার জন্য ভালো ফোন দরকার এবং সেই ফোন কেনার জন্য তারা বাচ্চাটিকে বিক্রি করে দিয়েছে। তারই সঙ্গে জানা যায় যে ওই দম্পতির একটি 7 বছরের বাচ্চা মেয়ে ছিল এবং সেই মেয়েটিকেও বিক্রি করার পরিকল্পনা করছিল ওই দম্পতি, কিন্তু সেই পরিকল্পনা ভেস্তে যায়। ফোনের সঙ্গে সঙ্গে মনে হয় ভিডিওগুলো এডিট করার জন্য একটা ল্যাপটপেরও প্রয়োজন হয়েছিল। একবার ভাবতে পারছেন, একটা 7 বছরের বাচ্চা মেয়েকে যদি বিক্রি করে দেওয়া হতো, সে কোথায় যেতে পারতো, কি নির্মম পরিণতি, সব থেকে খারাপটা কি হতে পারতো তার সঙ্গে। তারই সঙ্গে আরো এরকম ঘটনা ঘটে। সম্প্রতি একটি ঘটনার কথা সামনে এসেছে যেখানে বলা হচ্ছে এক দম্পতি, স্ত্রী অন্তঃসত্ত্বা, সেই দম্পতি অন্য আরেক দম্পতির সঙ্গে ডিল করেছে যে বাচ্চাটি হলে সেই বাচ্চাটিকে ওই দম্পতির কাছে তারা বিক্রি করে দেবে। 2 লাখ টাকায় রফা হয়েছে এবং সেই অনুযায়ী বাচ্চাটি হওয়ার পরে বাচ্চাটিকে বিক্রি করেও দেওয়া হয়েছে, স্মুথ ট্রানজাকশন। কিন্তু সমস্যা তখন তৈরি হয় যখন জানা যায় যে দম্পতি ওই বাচ্চাটিকে কিনেছে তারা আবার বাচ্চাটিকে অন্য কারুর কাছে বিক্রি করে দিয়েছে। এবার সেটা কেন তারা করেছে? পছন্দ হয়নি বলে, নাকি কোথাও একটা কিছু এক্সচেঞ্জ অফার চলছিল, নাকি অন্য কোথাও লাভের আশায় কম দামে কিনে বেশি দামে বিক্রি করে দিয়েছে, সেই লাভের আশায় বিক্রি হয়ে গেছে, কে জানে, সেটা এখনো পরিষ্কার হয়নি।
50,000 টাকার বিনিময়ে বাবা মা নিজের সন্তানকে অন্যের হাতে তুলে দিয়েছেন, পেটের দায় বিক্রি করে দিয়েছেন, এই খবরও যেমন সামনে এসেছে। জেনে নিশ্চয়ই আপনাদের আরো ভালো লাগবে যে বিনা পয়সাতেও বাবা মা নিজের সন্তানকে অন্যের হাতে তুলে দিয়েছেন। অনেক সময় এই আশা করে যে আমরা তো খেতে পাই না, অন্তত ও খেতে পাক, সেসব বেশিরভাগ ক্ষেত্রেই কেজি দরে বিক্রি হয়ে যাওয়া শিশু। এবং আপনি যদি আপনার পছন্দ মতো বেছে নিতে চান, শুধু জানাতে হবে আপনাকে, অপহরণ করে ঠিক আপনি যেমনটা চান তেমন শিশু আপনার হাতে তুলে দেওয়া হবে। আর এটা তো আপনি জানেনই, ভালো জিনিস কিনতে হলে আপনাকে ভালো দাম একটু তো দিতেই হবে। কবি সুকান্ত লিখে গিয়েছিলেন, এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার। সুকান্ত ভট্টাচার্য অনেক কম বয়সে মারা গেছেন। আমি জানি না, আমাদের এই যে দেখুন একের পর এক খবর আসছে প্রত্যেক দিন, যে শিশুদের পৃথিবীতে নিয়ে আসা হচ্ছে, কখনো তাদের উপর মানসিক অত্যাচার, কখনো তাদের উপর শারীরিক নির্যাতন, কখনো পয়সার বিনিময়ে হাত বদল, পয়সার বিনিময়ে তাদের বিক্রি করে দেওয়া, পাচার করে দেওয়া, তাদের উপর অত্যাচার করা। সত্যি নবজাতক যারা, পরবর্তী প্রজন্ম যারা, তাদের জন্য, আগামীর জন্য এই পৃথিবীকে আমরা কতটা বাসযোগ্য করতে পেরেছি, এর উত্তর দেওয়ার মতো স্পর্ধাটুকুও আমার নেই। শিশু দিবসের দিনে এখানেই ইতি টানি, কেমন, তাই না? এখানেই ইতি টানা ভালো। আজকের পর্ব এখানেই শেষ করছি। আপনাদের মতামত অবশ্যই জানাবেন আপনারা। ভালো থাকবেন।